সংক্রান্ত অনুমান। আচ্ছা, 90 ধারায় আমরা কি পাই আপনাদের মনে আছে? 90 এ পাই কি 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান, আর 90 এর কতে পাই কি 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। তাহলে আমাদের যদি আমার কাছে 5 বছরের পুরনো কোনো ডিজিটাল রেকর্ড থাকে, সেটা আদালত কি বলে ধরে নিবে? সত্য বলে ধরে নিবে মে প্রিজম, যতক্ষণ না পর্যন্ত এটা আমি অপ্রমাণিত করি। আচ্ছা, এই 91 থেকে 100 ধারা, ঠিক আছে, এই 91 থেকে 100 ধারা, আপনারা 100 ধারাটা ভালো করে পড়বেন। উইল সম্পর্কে উত্তরাধিকারী আইনের বিধানই কার্যকর হবে, এখানে আর অন্য কিছু প্রভাবিত করবে না। তাহলে উত্তরাধিকারী বিধান কোন ধারাকে প্রভাবিত করে? এক মিনিট, সরি। আচ্ছা, এখন আমরা 91, 92 এবং 93 ধারাটা ভালো করে পড়ব। এর কারণ কি? কারণ হচ্ছে 91 ধারায় বলছে, হ্যাঁ, যে কি দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। 91 এবং 92 ধারা মূলত এই কথা বলতেছে। কারণ কি? এই হচ্ছে দলিলের বিষয়বস্তু, যেখানে দালিলিক সাক্ষ্য থাকবে। দালিলিক সাক্ষ্যটা কি সম্পর্কে? চুক্তি, সম্পত্তির মঞ্জুরি বা বিলি ব্যবস্থার শর্তাবলী। ধরেন আপনি কারোর সাথে একটা চুক্তি করলেন, এই চুক্তিটা যদি লিখিত করেন, এটা একটা দলিল। আপনি কাউকে সম্পত্তি প্রদান করলেন, সম্পত্তিবদ্ধ প্রমাণ করতে হয়। আপনি শুধু মুখে যে বললে হবে যে হ্যাঁ আমি আমার সন্তানকে অত বিঘা জমি দান করেছি, হবে না। আপনাকে কি করতে হবে? এই যে এত নাম্বার দলিলে এত তারিখে, এই যে দেখেন দলিল, আমি আমার সন্তানকে সম্পত্তিটা দান করেছি। এই জন্য বলা হয় দালিল সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। আর এখানে বলতেছে দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা ও সংশোধন বর্জন। আপনার দলিলে যদি কোনো অসামঞ্জস্য থাকে বা কোনো বৈষম্য থাকে, সেটা আপনি মুখে বললে হবে না যে আমি এই জিনিসটা সংশোধন করব, এটা দলিল আকারে সংশোধন করতে হবে। তার মানে দলিলের বিষয়বস্তু আপনাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে, দলিল আকারেই সংশোধন করতে হবে। এটা মূলত এই কথাই বলেছে, ঠিক আছে। এখন আমি আপনাদের সাথে লাস্ট আরেকটা স্লাইড আছে, ওইটা শেয়ার করব। 1 মিনিট, আমাকে 1 মিনিট সময় দিবেন। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্লাইড, আমাকে একটু জানাবেন। আমরা প্রমাণের দায়ভার এই সংক্রান্ত বিধানে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আশা করি আপনারা আমার স্লাইড দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একদম সর্বশেষ পার্টে আছি। 101 থেকে কি 167 ধারা পর্যন্ত পড়বো। এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এগুলো আমরা ফোকাস করব। হ্যাঁ, এখানে আমরা 101 ধারাটা এবং 102 ধারাটার পার্থক্য বুঝতে হবে খুব ভালো করে।
পার্থক্যটা কি? 101 ধারায় আসলে কি বলছে এবং 102 ধারায় আসলে কি বলছে? এখন 101 ধারায় বলতেছে প্রমাণের দায়িত্ব। তো প্রমাণের দায়িত্ব কি? বার্ডেন অফ প্রুফ। এই বার্ডেন অফ প্রুফটা আসলে কিভাবে নির্ধারিত হয়? ধরেন কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের অস্তিত্বের উপর নির্ভর করে কোনো কিছু দাবি করে, তাহলে ওই বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। তার মানে কি? কোনো কিছুর সূচনা, তাই না? তাহলে প্রমাণের দায়ভার বা প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ বলতে মামলা প্রতিষ্ঠার দায়িত্বকে বলবো আমি। কারণ একটা মামলা যে ব্যক্তি দায়ের করতে চায়, কোর্টকে সে ব্যক্তি বিশ্বাস করাবে যে এই ঘটনাটা ঘটেছে। যদি বিশ্বাস না করায় তাহলে কি ঘটনা অ্যারাইজ হবে? কজ অফ অ্যাকশন আসবে না। তাহলে প্রমাণের দায়িত্ব, প্রমাণের দায়ভার অর্থ হলো কোনো পক্ষ দ্বারা কোনো দেওয়ানি এবং ফৌজদারি দুইটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। দেওয়ানি ফৌজদারি, দেওয়ানির ক্ষেত্রে কি অন ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, মানে সম্ভাব্য ভার্সেসে আপনি যদি 70% প্রমাণ করতে পারেন এই জমিটা আপনার, কোর্ট আপনার পক্ষে রায় দিবে। কিন্তু আপনার অপোজিট পক্ষ 30% প্রমাণ করলো। কিভাবে 30% প্রমাণ করলো? সে বললো যে খতিয়ানে ভুল হয়েছে, খতিয়ানে আমার নাম হয়েছে, সিটি জরিপে আমার নাম আসছে, আর আমি যে বললাম আমি সিটি জরিপে সংশোধন করে ফেলছি। কিছুটা মালিকানা কিন্তু দ্বিতীয় পক্ষ পেয়েছিল। তার মানে কি ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, সম্ভাব্য ভারসাম্যপূর্ণ প্রমাণের মাধ্যমে দেওয়ানি কার্যবিধিতে আমরা রায় পাই। কিন্তু ফৌজদারিতে কি বলতেছে? বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে কি সন্দেহাতীত ভাবে আপনাকে প্রমাণ করতে হবে। এই হচ্ছে আমাদের প্রমাণের মানদণ্ড। এই প্রমাণের মানদণ্ডের ক্ষেত্রে আমি প্রথমে কি বলেছিলাম যে প্লিডিংসে আমি অভিযোগের মাধ্যমে যা দাবি করব তা প্রতিষ্ঠার দায়িত্ব যে দাবি করবে তার উপর বর্তাবে। 101 ধারায় বার্ডেন অফ প্রুফ কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে 101 ধারায় বার্ডেন অফ প্রুফ কখনো চেঞ্জ হবে না। এটা আমি কেন বললাম? কারণ প্রমাণ দাখিলের দায়িত্ব চেঞ্জ হয়, 102 ধারাটা চেঞ্জ হয়। 102 ধারা কেন চেঞ্জ হবে? ধরেন মামলা দায়েরের পর এমন একটা পরিস্থিতি অ্যারাইজ করে যে পক্ষ নিজের পক্ষে যথেষ্ট প্রমাণ দাখিল করতে না পারবে সে পক্ষ পরাজিত হবে, এমন একটা পরিস্থিতি অ্যারাইজ করে না? তাহলে 102 ধারার থিম হচ্ছে মামলা বা মামলার কার্যক্রমের ক্ষেত্রে যে পক্ষ হতে কি প্রমাণ দাখিল না করলে সে পক্ষ পরাজিত হবে। হ্যাঁ, প্রমাণের দায়িত্ব সে পক্ষের উপর বর্তাবে। অর্থাৎ ক্ষেত্র বিশেষে কি অনার্স অফ প্রুফ, হ্যাঁ, প্রমাণ দাখিলের দায়িত্ব চেঞ্জ হয়। কখনো আমি আমার পক্ষে ভালো প্রমাণ করব, বিরুদ্ধ পক্ষ তার পক্ষে আরেকটা রিপোর্ট এনে আরো ভালো প্রমাণ করবে। তার মানে 102 ধারা প্রমাণ দাখিলের দায়ভার প্রতিনিয়ত পরিবর্তন হয়, কিন্তু বার্ডেন অফ প্রুফ কখনো প্রমাণিত হয় না। এই যে আমি প্লি অফ এলিবাইয়ের কথা বলেছিলাম, আমি বলেছিলাম একজন ব্যক্তি 11 ধারায় প্লি অফ এলিবাই দাবি করবে। একজন ব্যক্তি 11 ধারা অনুযায়ী প্লি অফ এলিবাই দাবি করবে, কিন্তু সে ওই প্লি অফ এলিবাই প্রমাণ করবে 103 ধারা অনুযায়ী। 103 এর হেডিংটা কি? কোন নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়ভার। তাহলে এগুলা একদম সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনাদের আর এমসিকিউ এ কোনো সমস্যা হবে না। 105 ধারা দেখেন, 105 ধারায় বলতেছে যে ফৌজদারি কার্যবিধিতে কোনো ব্যক্তি যদি দাবি করে যে তার কার্যক্রম ব্যতিক্রমের মধ্যে পড়ে, তার মানে কি আমরা যদি দণ্ডবিধির থেকে 100 ধারা দাবি করি, তাহলে
ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধির বিশেষ ব্যতিক্রম। হ্যাঁ, ৭৬ থেকে ১০৬ এবং ৩০০ ধারায় যে বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়ভার প্রমাণ করতে হয়। ১০৫ ধারা অনুযায়ী অপরাধীকেই প্রমাণ করতে হবে। ১০৬ ধারাটা খুবই ইন্টারেস্টিং। দেখেন, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে আমি যদি ট্রেনে চড়ে কোথাও যাই, তাহলে ট্রেনের টিকিট আমি করেছি, এটা আমারই জানার কথা। এখন টিটি সাহেব যদি এসে বলে টিকিটটা আমাকে দেন, এই টিকিট টিটি সাহেবকে দেওয়ার দায়িত্ব কি আমার, কারণ এই জিনিসটা আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে যখন কোনো বিষয় বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে, বিশেষভাবে, কথাটা খেয়াল করেন। ১০৬, এখন আপনাদেরকে নিয়ে যাব ১০৪ ধারায়। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে ঘটনা প্রমাণ করার প্রয়োজন বা কোনো বিষয় যার অবগতির মধ্যে থাকে। ১০৪টা হচ্ছে এই সাধারণ একটা কথা যে কোন বিষয় যার অবগতির মধ্যে থাকে, কিন্তু ১০৬ বলতেছে যে বিশেষভাবে যার জানার কথা, সে ছাড়া অন্য কেউ জানার কথা না, তাহলে সেটি আপনি ১০৬ দ্বারাই প্রমাণ করবেন। তাহলে ১০১ হচ্ছে বার্ডেন অফ প্রুফ, ১০২ অনার্স অফ প্রুফ, ১০৩ প্লি অফ এলিবাই প্রমাণের দায়িত্ব, ১০৪ যে বিষয়টি কারোর অবগতির মধ্যে থাকার কথা, ১০৫ কি দণ্ডবিধির ব্যতিক্রম যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। ১০৬ কি বলেছে, কোনো বিষয় বিশেষভাবে যার জানার কথা তাকেই প্রমাণ করতে হবে। শেষ আমাদের এখন জীবিত বা মৃত প্রমাণের দায়ভার। আচ্ছা, ১০৭ বলতেছে জীবিত প্রমাণের দায়ভার, এর সাথে ৩০ বছর সম্পর্কিত। ৩০ বছর যাবত আপনার সামনে যে ব্যক্তি জীবিত, তাকে যদি আপনার বন্ধু দাবি করে যে না অমুক তো মৃত, তাকে প্রমাণ করতে হবে যে ৩০ বছর যাবত জীবিত ব্যক্তি মৃত। তাহলে আগে মৃত প্রমাণের দায়ভার ১০৭, মৃত প্রমাণের দায়ভার ১০৭ এবং ১০৮ জীবিত প্রমাণের দায়ভার। কেন আপনাকে জীবিত প্রমাণ করতে হবে একজন ব্যক্তিকে? ধরেন আপনার ভাই ৭ বছর যাবত আসে না, এখন আপনার ভাই বউ বলল যে আমার হাজবেন্ড ৭ বছর যাবত নিখোঁজ, মানে সে মারা গেছে, অতএব আমার ডিভোর্স নেওয়ার দরকার নাই, আমি অন্যত্র বিবাহ করতে পারবো। কিন্তু আপনি দাবি করলেন আপনার ভাই বেঁচে আছে, তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে যে ৭ বছরের মধ্যে কোনো একদিন আপনার ভাইয়ের সাথে আপনার যোগাযোগ হয়েছে, সে বেঁচে আছে, কন্টিনিউয়াসলি ৭ বছর যাবত সে নিখোঁজ না। তাহলে মৃত প্রমাণের দায়ভার ১০৭ ধারা, জীবিত প্রমাণের দায়ভার ১০৮ ধারায়। এখন আমরা ১১০ ধারায় চলে যাব, মালিকানা প্রমাণের দায়ভার। সাক্ষ্য আইনের ১১০ ধারায় বলতেছে কোন বস্তুর মালিক, কোন সম্পত্তির মালিক যে ব্যক্তি নিজেকে দাবি করবে তাকে প্রমাণ করতে হবে যে আমি ওই সম্পত্তির মালিক। সিম্পল কথা, যে আমি একটা বাড়িতে ভাড়া থাকি, আমি যদি দাবি করি যে এই বাড়িটার মালিক আমি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই বাড়ির মালিক আমি। এখন আসেন ১১২ ধারায়। আমরা ১১২ ধারাকে কনক্লুসিভ প্রুফ হিসেবে চিনলেও ১১২ ধারা কিন্তু কনক্লুসিভ প্রুফ না। বর্তমান পরিস্থিতিতে ১১২ ধারা চেঞ্জ হয়ে রিভার্টেবল প্রিজাম্পশন হয়েছে। ১১২ ধারা খণ্ডনযোগ্য অনুমান। ধরেন আগে ধরে নেওয়া হতো ২৮০ দিনের মধ্যে বিবাহ বলবৎ থাকাকালীন সময় সন্তান জন্ম হলে সেই সন্তান তার পিতার বৈধ সন্তান, কিন্তু বর্তমান পরিস্থিতি তো নানা ডিএনএ টেস্ট, ফরেনসিক টেস্ট, এইটা ওইটা হ্যান ত্যান বের হয়ে এগুলা কিন্তু খণ্ডনযোগ্য হয়ে গেছে। এখন ১১৪ ধারায় আদালত ৯টি বিষয় অনুমান করতে পারে। এখানে আপনাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করি। এখানে দেখতেছেন গ অপশনে বলতেছে বরাত চিঠি, এর মানে কি? বরাত চিঠি এর মানে হচ্ছে আপনি কারো কাছে টাকা পান, সেই টাকা প্রদানের জন্য যে চিঠি প্রদান করা হয় এটাকে বরাত চিঠি বলে।
ঠিক আছে, এটা হচ্ছে বরাত চিঠি। তাহলে বরাত চিঠি বা স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কন তা উপযুক্ত প্রতিদানের বিনিময়ে তৈরি করা হয়েছে, এটা আদালত মনে করে নিবে, এটা মেপ্রিজম। তাহলে কি 114 ক পড়বেন, 114 গ পড়বেন, হ্যাঁ 114 খ পড়বেন। 114 খ কেন পড়বেন? ধারা 30, ধারা 133 মনে আছে? এটার সাথে আমরা 114 খ পড়ব। ধারা 30 কি বলতেছিল? সহ আসামির স্বীকারোক্তির ভিত্তিতে কি সহযোগী আসামিদেরকে দণ্ড প্রদান করা যাবে। 133 কি বলতেছে? এমন দণ্ড প্রদান করলে তা অবৈধ হবে না। কিন্তু দেখেন 114 খ বলতেছে প্রয়োজনীয় তথ্য দ্বারা প্রমাণিত না হলে তা বিশ্বাসের অযোগ্য। কার কাজ বিশ্বাসের অযোগ্য? দুষ্কর্মের সহযোগীর বিবৃতি। তার মানে আমার বিরুদ্ধে আমার বন্ধু একটা কথা বলল, এটা যদি তথ্য প্রমাণ দ্বারা প্রমাণিত না হয় তাহলে তা বিশ্বাসের অযোগ্য। আমাদের যদি এমসিকিউ হয় কেবলমাত্র স্বীকৃতির ভিত্তিতে বা সহ অভিযুক্তের স্বীকৃতির ভিত্তিতে দণ্ড প্রদান করা যাবে না, হ্যাঁ তা প্রয়োজনীয় তথ্য দ্বারা প্রমাণিত হতে হবে। সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? 114 খ উপধারায়। এখন আমরা চলে আসছি এস্টোপেলে। দেখেন স্বীকৃতির বাধা, প্রতিবন্ধ, স্বকার্যজনিত বাধা, কতগুলা নাম। স্বকার্যজনিত বাধা, প্রতিবন্ধ, এস্টোপেল, অনেকগুলা নাম। তাহলে এস্টোপেল আসলে কি? এস্টোপেল একজন ব্যক্তির আচরণ, হ্যাঁ যে ব্যক্তি কোনো কাজ, কোনো ঘোষণা, কোনো কার্যবিরতি, কোনো অ্যাক্ট, ওমিশন, ডিক্লারেশন এগুলাও আসতে পারে। কার্যবিরতির মাধ্যমে যদি কাউকে কোনো কিছু বিশ্বাস করায় এবং সে বিশ্বাস অনুযায়ী অপর কোনো ব্যক্তি কোনো কাজ করে, তাহলে প্রথম ব্যক্তি যে বিশ্বাস করাইলো সে এই জিনিসটা অস্বীকার করতে পারবে না। এটাই হচ্ছে 115 ধারার বিধান। তাহলে এস্টোপেলের কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা জাস্ট জানার জন্য জেনে রাখবো। এস্টোপেলে একাধিক পক্ষ থাকবে। এস্টোপেল কি করবে না? আইনকে নস্যাৎ করবে না। এস্টোপেল হবে বিষয়বস্তু বা ঘটনার অস্তিত্ব সম্পর্কে, মানে এস্টোপেল আইন সম্পর্কে হবে না। এস্টোপেল আইন সম্পর্কে হবে না, এস্টোপেল হবে বিষয়বস্তু বা ঘটনার অস্তিত্ব সম্পর্কে। এস্টোপেল হবে স্পষ্ট, এস্টোপেল হবে স্পষ্ট, মানে আমি স্পষ্টভাবে আমার পরিচিত একজনকে বললাম যে আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব, হ্যাঁ এই টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা করবেন, ব্যবসা করে আপনি যা মুনাফা পাবেন তার জাস্ট 5% আমাকে দিলেই হবে। কিন্তু ব্যবসা যখন রানিং হইলো, অনেক মুনাফা হওয়ার ফলে আমি এখন তাকে বলতেছি যে তুমি আমাকে 50% দাও, আমার 5% চলবে না, না আমি এটা পারবো না। তার মানে এস্টোপেল হবে স্পষ্ট, দ্ব্যর্থবোধক না। এস্টোপেলের বিষয়ে বিশ্বাসপূর্বক দ্বিতীয় কোনো ব্যক্তি কাজটা করবে, হ্যাঁ এই হচ্ছে আমাদের এস্টোপেলের শর্ত। এখন আমরা 115, 116, 117 এই 3টা ধারা মূলত এস্টোপেল সংক্রান্ত। 115 ধারায় আমরা এস্টোপেলের ধারণা পাই। তাহলে 116 ধারায় আমরা কোন বস্তুর ক্ষেত্রে এস্টোপেল সম্পর্কে জানি? 116 ধারায় আমরা স্থাবর সম্পত্তি সম্পর্কে এস্টোপেল পাই। স্থাবর সম্পত্তি সংক্রান্ত এস্টোপেল সংক্রান্ত বিধান 116 এবং অস্থাবর সম্পত্তি সংক্রান্ত এস্টোপেল সংক্রান্ত বিধান 117। তার মানে আমি কোনো বাসায় ভাড়া থাকি, আমি ওই বাসার মালিক এটা আমি দাবি করতে পারবো না। কিসের জন্য? এস্টোপেলের জন্য, কারণ আমি প্রতি মাসে ভাড়া দেই, তার মানে আমি বাসার মালিক না, ভাড়াটিয়া। এটা কি স্থাবর সম্পত্তি সংক্রান্ত এস্টোপেল, যেটি বর্ণনা আছে 116 ধারায়। এখন আমরা চলে যাব 117 ধারায়, অস্থাবর সম্পত্তি সংক্রান্ত এস্টোপেল। এর মানে কি? এর মানে হচ্ছে ধরে
আমি আমার ফ্রেন্ডকে একটা চেক প্রদান করলাম, করে বললাম এই হচ্ছে 5 লক্ষ টাকার চেক, তুমি আমাকে 5 লক্ষ টাকা ধার দাও। তার মানে কি পরবর্তীতে আমি তাকে বলতে পারবো না যে না আমি তো তোমাকে চেক দেই নাই, আমি তোমাকে কিসের টাকা পরিশোধ করব। এটা আমি কি জন্য পারবো না? 117 ধারায় এস্টোপেল নীতির জন্য পারবো না। এই তো আমরা দেখেন 101 থেকে 117 পর্যন্ত আমরা মূলত দায়ভার সংক্রান্ত একটা ব্যাপার পড়ে আসছি। এখন এই যে সাক্ষ্য যারা দিবে তাদের একটা যোগ্যতা থাকবে না? কে সাক্ষ্য দিতে পারবে, কার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, এটা তো আমাদের আগে নির্ধারণ করতে হবে, তারপরে না সাক্ষ্য গ্রহণ করা হবে। সাক্ষ্য আইনে 118 ধারায় এটাই বলছে। সাক্ষ্য আইনে 118 ধারায় বলতেছে যে যে ব্যক্তি প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে তার সাক্ষ্যই গ্রহণযোগ্য। তার মানে কি সাক্ষ্য দেওয়ার অযোগ্য হবে না কি কি কারণে? অতি বৃদ্ধ ব্যক্তিও সাক্ষ্য দিতে পারবে যদি সে বুঝে যুক্তিসঙ্গত উত্তর দেয়। দৈহিক ও মানসিক ব্যাধি আছে এমন ব্যক্তিও যদি বুঝে উত্তর দিতে পারে সে সাক্ষ্য দিতে পারবে। ছোট বাচ্চা সেও সাক্ষ্য দিতে পারবে। ধরেন টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের কথা বলি, ধারা 9 চলে যাই। মা বাবা সবাইকে মেরে ফেলছে, শুধু একটা ছোট বাচ্চা বেঁচে আছে। তাকে বলা হইলো তুমি শনাক্ত করো এই ব্যক্তিগুলোর মধ্যে কে তোমার মা বাবাকে মেরে ফেলছে। এই বাচ্চাটা এই কথাটা বুঝলো, বুঝে ঠিকই তার মা বাবার খুনিকে খুঁজে বের করলো, তাহলে কি তার সাক্ষ্য গ্রহণযোগ্য? সে নাবালক, তার জন্য কি তার সাক্ষ্য অগ্রহণযোগ্য হয়েছে? হয় না। এটা কি জন্য হয় না? সাক্ষ্য আইনের 118 ধারার জন্য। এই 120 ধারার কথা আমি আপনাদের সাথে বলেছি, স্বামী স্ত্রীর পত্রালাপ। তাহলে ধরেন এই যে রিলেভেন্সি মানে কি প্রাসঙ্গিকতা, অ্যাডমিজিবিলিটি মানে কি গ্রহণযোগ্যতা, এই দুইটা জিনিস সাক্ষ্য আইনের 136 ধারা অনুযায়ী আদালত নির্ধারণ করে। এই আদালত নির্ধারণ করলে আমি তখন বলেছিলাম যে স্বামী স্ত্রীর পত্রালাপ প্রাসঙ্গিক হলেও আদালত গোপনীয়তার জন্য সেটা গ্রহণ নাও করতে পারে। তাহলে স্বামী স্ত্রী কখন একে অপরের জন্য সাক্ষী, যোগ্য সাক্ষী বা যোগ্য সাক্ষী নয়? দেওয়ানি কার্যবিধিতে স্বামী স্ত্রী পরস্পরের পক্ষে যোগ্য সাক্ষী, এবং ফৌজদারি কার্যবিধিতে যোগ্য সাক্ষী হবে না। কারণ আমি তো আমার হাজবেন্ডের ব্যাপারে ভালো কথা বলবো, আমার কথা কোর্ট শুনবে না, কিন্তু আমার হাজবেন্ডের সাথে যখন আমার ঝগড়া হবে, দুজনের বিরুদ্ধে মামলা করব, ফৌজদারি কার্যবিধিতে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে যোগ্য সাক্ষী। তাহলে আপনাদের যদি এমসিকিউ আসে এটা খেয়াল করে দিবেন যে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে কখন যোগ্য সাক্ষী, এটা আমাদের খেয়াল করে দিতে হবে। এখন চলেন প্রিভিলেজের ক্ষেত্রে। প্রিভিলেজ আপনাদেরকে এত মনে রাখতে হবে না, শুধু প্রিভিলেজের ধারণাটা মনে রাখেন। আমি কি বললাম? 118 ধারায় জানলাম কে যোগ্য সাক্ষী, 118 ধারায় কে যোগ্য সাক্ষী, তাই না? যে প্রশ্ন বুঝে উত্তর দেয় সেই যোগ্য সাক্ষী। তাহলে এই 121 থেকে 129 ধারা পর্যন্ত কতগুলা ব্যক্তির কথা বলা আছে, তারা সবাই প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা প্রশ্ন বুঝে উত্তর দিতে যোগ্য সাক্ষী হলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই 121 থেকে 129 ধারায় যে ব্যক্তিদের কথা বলা আছে আপনারা দেখে নেবেন, এরা যোগ্য সাক্ষী হলেও এদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, কারণ এটা আইনেই বলে দিছে, তাদেরকে প্রিভিলেজ দিছে। এখন এই যে আমি দেখেন এখানে একটু আলাদা করে দিছি, 121, 122, 124, 125 ও 129 ধারায় কোন সাক্ষীকে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর প্রদান করা হতে প্রিভিলেজ দেওয়া হয়েছে, স্পেসিফিক। আর 123, 124, 127 ধারায় সাক্ষীকে কিছু বিষয়ে সাক্ষ্য দিতে অনুমতি দিবে না, এখানে স্পেসিফিক নাই।
তার মানে এরা সবাই যোগ্য সাক্ষী হওয়া সত্ত্বেও সাক্ষ্য প্রদান করে না। কিছু ব্যক্তি 118 ধারায় যোগ্য সাক্ষী, তবে তারা সাক্ষ্য প্রদান করতে বাধ্য না। সাক্ষ্য প্রদান করতে বাধ্য না, এই সংক্রান্ত বিধান 121 থেকে 129 ধারায় বর্ণিত আছে। এই যে দেখেন আমি সংক্ষেপে দিচ্ছি, 121-এ জজ ম্যাজিস্ট্রেট, 122-এ স্বামী স্ত্রী, 124-এ সরকারি কর্মকর্তা। আপনারা এগুলা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরীক্ষার আগে জাস্ট হেডিং গুলা দেখে যাবেন। 125 ম্যাজিস্ট্রেট ও পুলিশ অপরাধের বিষয় কোথা থেকে সন্ধান পেল, এগুলা হ্যাঁ খুব সংক্ষেপে আমি দিচ্ছি। 123 দুভাষী। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখন আমরা চলেন 133 কিন্তু পড়েছি, আমরা 134-এ চলে যাব। সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, আপনি একজন দিয়েও মামলা প্রমাণ করতে পারেন। সাক্ষ্য আইনের 134 ধারায় বলছে সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, 134 ধারায় বলা হয়েছে। এখানে আর বেশি কিছু বলার দরকার নেই। কোর্টে যখন মামলা পরিচালনা করা হয়, কোর্টে যখন মামলা পরিচালনা করা হয় তখন PW1, প্রসিকিউশন উইটনেস 1, প্রসিকিউশন উইটনেস 2, প্রসিকিউশন উইটনেস 3 বা DW1, DW2, DW3 মানে ডিফেন্স উইটনেস 1, ডিফেন্স উইটনেস 3, এই যে এদেরকে কিভাবে উপস্থাপন করা হবে, মানে কোর্ট কাকে আগে ডাকবে, সাক্ষী উপস্থিতির ক্রম কত ধারায় নিয়ন্ত্রিত হয়? 135 ধারা। সাক্ষী উপস্থিতির ক্রম 135 ধারা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। আর 136 ধারা তো অনেকবার বলেছি, অনেকবার জজ সাক্ষীর গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে, অনেকবার বলেছি। এখন আসে না 137 আর 138 খুব ইম্পর্টেন্ট। 137 ধারায় জবানবন্দি জেরা পুনর্জবানবন্দির সংজ্ঞা প্রদান করা হয়েছে। তার মানে জবানবন্দির সংখ্যা কত ধারায়? 137। জেরার সংখ্যা কত ধারায়? 137। পুনর্জবানবন্দির সংখ্যা কত ধারায়? 137। এই হয়েছে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং জবানবন্দি জেরা পুনর্জবানবন্দির ক্রম আগে জবানবন্দি গ্রহণ হবে, তারপরে বিরুদ্ধ পক্ষ জেরা করবে, জেরা করার পরে আবার যে পক্ষ সাক্ষী উপস্থাপন করলো তিনি পুনর্জবানবন্দি গ্রহণ করবে। এই ক্রম কোথায় উল্লেখ আছে? 138 ধারায়। 138 ধারায় উল্লেখ করা আছে। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা ধারাতে চলে যাব, যেটা হচ্ছে 145, 146। না, আমরা ইঙ্গিতবাহী প্রশ্নটা পড়ে যাই। হ্যাঁ, ইঙ্গিতবাহী প্রশ্নতে আমি একদম মেইন থিমটা আপনাদেরকে বলে দিব যে 141 ধারায় তো ইঙ্গিতবাহী প্রশ্ন কি আপনারা জানেন, কিন্তু 142 আর 143 ধারা এটা হচ্ছে মেইন জিনিস। ইঙ্গিতবাহী প্রশ্ন কে করতে পারে বা ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা হয়? আপনার যদি এমসিকিউ আসে যে কি ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না, যদি এমন এমসিকিউ আসে তখন কি হবে বলেন? এই যে আমি বললাম ইঙ্গিতবাহী প্রশ্নের কি জবানবন্দির সময়, পুনর্জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন আপনি করতে পারবেন না, কিন্তু ব্যতিক্রম কি জবানবন্দি এবং পুনর্জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন। কয়টি বিষয়ে? 3টি বিষয়ে। ভূমিকামূলক বিষয়ে, স্বীকৃত বিষয়ে, যে বিষয় যথেষ্ট রূপে প্রমাণিত। তার মানে সাধারণ সেন্স হলো জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়? 143 ধারায় বলতেছে
জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা হয়। আপনাদের যদি এমসিকিউ আসে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়, অবশ্যই জেরা উত্তর করবেন, অবশ্যই জেরা উত্তর করবেন। ইঙ্গিতবাহী প্রশ্ন করা হয় কত ধারা অনুযায়ী? 143 ধারা জেরায়। কিন্তু জবানবন্দি ও পুনর্জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কত ধারা অনুযায়ী? 142 ধারা অনুযায়ী। কেন? এই যে আপনি 3টা ব্যতিক্রম ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারতেছেন, এটা কোথায় বলে আছে? 142 ধারায় বলা আছে। এমসিকিউ যদি হয় ইঙ্গিতবাহী প্রশ্ন কে করে, তাহলে কি সাক্ষী আহ্বানকারী পক্ষের বিরুদ্ধ পক্ষ ইঙ্গিতবাহী প্রশ্ন করে, কারণ বিরুদ্ধ পক্ষই তো জেরা করে। এখান থেকে কিন্তু নানাভাবে এমসিকিউ আসতে পারে, এই জায়গাটা আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। এই যে যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা হয়, জেরা ইঙ্গিতবাহী প্রশ্ন করা হয়, ঠিক আছে? এই জায়গাটা আমরা সবাই একটু ক্লিয়ার হয়ে যাব। 142 এবং 143 ধারাটা, 142 এবং 143 ধারাটা আমরা ক্লিয়ার হয়ে যাব। এই 145 ধারা, 145 ধারা বলতেছে যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। তাহলে পূর্ববর্তী লিখিত বিবৃতি কি? 161 ধারায় পুলিশ কি সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করে, এটা কিন্তু পূর্ববর্তী লিখিত। 164 ধারায় অপরাধীর দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়, এগুলা কিন্তু পূর্বে লিপিবদ্ধ। যার জবানবন্দি, যার কথা লিপিবদ্ধ করা হলো, সে ব্যক্তি যদি আবার কোনো তাকে আবার জেরা করা হয়, 145 ধারায় বলতেছে, এবং জেরার সময় যদি সে পূর্বের কথার কন্ট্রাডিক্টরি মানে বিপরীত কোনো কথা বলে, তাহলে তাকে আগের আমলনামা দেখানো হবে, দেখায় বলবে এই যে আপনি 161 ধারায় যখন বলছিলেন পুলিশের সাথে কথা, তখন তো এমন বলেন নাই, এখন এমন বলতেছেন কেন? এই যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা হয়, এটা কত ধারায় করে? 145 ধারায়। তাহলে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা হয় সাক্ষ্য আইনের কত ধারায়? 145 ধারায়। 145 ধারা কিন্তু লিখিত, 145 ধারা কিন্তু লিখিত। এর কারণ কি আমি কেন বারবার উল্লেখ করতেছি? 157 ধারাটা দেখেন সবাই। 157 ধারায় কি বলতেছে? পূর্ববর্তী বক্তব্যের ব্যবহার, 157 ধারায়। তাহলে 157 ধারাটা লিখিত নাও হতে পারে। পূর্বে আপনি কোনো বক্তব্য দিয়েছিলেন, সেটার কন্ট্রাডিক্টরি কোনো বক্তব্য আবার 107 বলছেন, তখন আবার 157 ধারায় আপনাকে চার্জ করতে পারে যে আপনি তো এই কথা বলছিলেন। হ্যাঁ, যখন 157 ধারায় কখন যাবে? যখন সেটা লিখিত হবে না। কিন্তু 145-এ আপনি পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা করবেন, বক্তব্যটা যদি লিখিত হয় এবং লিপিবদ্ধ হয়। এই যে আমাদের সাক্ষ্য আইন কি হলো? সংশোধিত হলো। সংশোধিত হওয়ার পরে আমরা মূলত বিশেষ সংশোধনী কোথায় পেয়েছি? 45 ধারায়। এবং আরেকটা সংশোধনী কোথায় পেয়েছি? 155 ধারায়। সাক্ষ্য আইন 2022 সালে মূলত 27টা জায়গায় সংশোধিত হয়েছে, টোটাল 27টা জায়গা। শেষে আমি আপনাদেরকে ওই সেকশনগুলো বলে দিব, যেন সংশোধনীর সেকশনগুলো আপনাদের মিস না যায়। আপনারা লিখে নিবেন এবং ওইগুলা একটু দেখবেন। তাহলে এই তাহলে এই 146 ধারা পড়াতে যে কেন আমি আপনাদেরকে সংশোধনীর কথা বললাম? কারণ হচ্ছে জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত, 146 ধারার হেডিং হচ্ছে এটা। তাহলে আপনি যখন জেরা করবেন, আপনি জেরা করার জন্য কোনো ব্যক্তি সত্যবাদিতা পরীক্ষা করতে পারেন, তার পরিচয় জানতে পারেন, তার মর্যাদায় আঘাত করে প্রশ্ন করতে পারেন, চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারেন। কিন্তু সংশোধনীর পরে বলতেছে যখন কোনো ধর্ষণ মামলার বিচার হবে, তখন
কি ওই ভিকটিমকে অনৈতিক চরিত্রের পূর্বের আচরণের সম্পর্কে প্রশ্ন করা যাবে না। 155 4 উপধারাটা আপনারা সবাই কাইন্ডলি দেখেন। কি কোন নারী যদি আগে কি হইতো, কোন নারী যদি ধর্ষণের মামলা করত, তাহলে 155 4 উপধারা অনুযায়ী কি প্রমাণ করা যেত? যে সে স্বভাবত একজন দুশ্চরিত্রা নারী। 2022 সালের সংশোধনীতে ওইটা বাদ দেওয়া হয়েছে। তার মানে কি, কোন ধর্ষণের অপরাধে ভিকটিম কোন নারীকে যখন জেরা করা হবে, তখন তাকে তার পূর্ববর্তী চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না, কারণ 155 4 উপধারা বাতিল করা হয়েছে। তবে আদালত যদি অনুমতি দেয়, মামলা প্রমাণের জন্য, ন্যায় বিচারের জন্য যদি এটা প্রয়োজনীয় মনে হয়, তাহলে করা যেতে পারে। তার মানে কি হইলো বলেন? সবই রয়ে গেল, কোনো কিছু আসলে বাদ গেল না। এটাই হচ্ছে আইন। আইনের অনেক ব্ল্যাক হোল থাকে, এগুলা ইউজ করতে জানতে হয়। ইনশাল্লাহ আপনারা আইনজীবী হয়ে আসেন, আমরা একসাথে গবেষণা করে এগুলা ইউজ করব। এগুলা পড়া লাগবে না। এই যে 151 পড়বেন। অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। অশালীন বা কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। এই হচ্ছে 154 বৈরী সাক্ষী। আপনাদের এমসিকিউ আসতে পারে, নিজের সাক্ষীকে কখন জেরা করা হয়? কত ধারায় সাক্ষী উপস্থাপনকারী পক্ষ সাক্ষীকে জেরা করে? 154 ধারায়। আমি কোর্টের অনুমতি নিয়ে তাকে বৈরী সাক্ষী ঘোষণা করে তাকে জেরা করব। কখন করব? আমার যখন মনে হবে সে অপর পক্ষের কাছ থেকে ঘুষ খেয়েছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, তখন। তাহলে আমি সাক্ষী সম্পর্কে অভিশংসন, মানে একটা আতঙ্ক তৈরি হয় কত ধারায়? 154 ধারায়। আর এই আতঙ্ক তৈরি হওয়ার পরে আমি অভিযোগ করি কত ধারায়? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ 155 ধারায়। এটা একটা ইন্টারেস্টিং কি এমসিকিউ হইতে পারে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ কত ধারায়? সাক্ষী সম্পর্কে অভিশংসন করা হয় কত ধারায়? 154 ধারায় অভিযোগ করা হয় 55 ধারায়। আর 155 ধারায় যে সংশোধনীটা এসেছে, এই যে দেখেন, যখন কোন লোক বলৎকার অথবা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফৌজদারি কার্যবিধিতে সোপর্দ হয়, তখন দেখানো যেতে পারে যে অভিযোগকারিণী সাধারণভাবে দুশ্চরিত্রা রমণী। এটি 2022 সালে সংশোধনী করে বাতিল করা হয়েছে। এই জন্য আমরা 146 ধারায় জেরায় যদি ধর্ষণ মামলার বিচার হয়, ওই নারীর চরিত্রে আঘাত করে প্রশ্ন করতে পারি না, কার অনুমতি ব্যতীত? আদালতের অনুমতি ব্যতীত। 157 ধারায় কি আমি বলেছিলাম না যে সমর্থন সাক্ষ্য কি, এটার সাথে আমি কি ম্যাচ করেছিলাম? 145 ধারা পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। দেখেন, একই ঘটনার বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করার জন্য পূর্ববর্তী বক্তব্যের ব্যবহার সম্পর্কে সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। তার মানে আমি পূর্বে কিছু বলেছিলাম, সেটা আমি আমার পক্ষে প্রমাণ করতে পারি, বা পূর্বে আমি এমন কিছু বলেছিলাম যেটা আমার এখন অন্য কথা বলতেছি, বিরুদ্ধ পক্ষ আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। একশো 154 ধারায় কি বৈরী সাক্ষী, 151 ধারায় কুৎসাজনক প্রশ্ন করা যাবে না, 161 ধারায় কি স্মৃতি পুনরুজ্জীবিত করা, 159 ধারায় স্মৃতি পুনরুজ্জীবিত করা। ঠিক আছে, 159 ধারায় স্মৃতি পুনরুজ্জীবিত করা। আর 161 ধারায় বলতেছে
এটা ইম্পর্টেন্ট না, এটা শুধু জেনে রাখেন। কোনো পুলিশ কর্মকর্তা বা সাক্ষী তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য যে নথি কোর্টে উপস্থাপন করবে, সে নথি সম্পর্কে আপনি তখন তাকে জেরা করতে পারবেন, এর আগে না। এটা শুধু জানার জন্য, এটা শুধু জানার জন্য জানা, ঠিক আছে? তার মানে স্মৃতি পুনরুজ্জীবিত করে কত ধারায়? 159 ধারায়। আমরা কিন্তু প্রায় শেষ প্রান্তে, হ্যাঁ আমরা প্রায় শেষ প্রান্তে। 166 এবং 167 দেখেন, জুরি বা অ্যাসেসর্স কর্তৃক প্রশ্ন। আমাদের সময় মনে হয় এই প্রশ্নটা এসেছিল 2021 সালে। জুরি বা অ্যাসেসর্স গণ কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা। জুরিরা যদি মনে করে যে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত, ডিরেক্টলি ওনারা জিজ্ঞেস করতে পারে, কিন্তু বাংলাদেশের আইনে বিচারকরা সাধারণত প্রশ্ন করে না। কিন্তু যদি মনে করে প্রশ্ন করা উচিত, তিনি কত ধারা অনুযায়ী প্রশ্ন করবেন? 166 ধারা অনুযায়ী। আর 167 ধারায় কি, কোনো সাক্ষ্য যদি গ্রহণ করা না হয়, তা যদি ন্যায় বিচারকে ব্যাহত না করে, তাহলে সেই রায় নিষিদ্ধ করা হবে না। এই হচ্ছে আমাদের পুরো সাক্ষ্য আইন। হ্যাঁ, এই আমাদের পুরো সাক্ষ্য আইন। কিন্তু আপনাদেরকে আমি আর একটা স্লাইড জাস্ট 5 মিনিটের জন্য দেখাবো। ওইটা দেখিয়ে আমি আপনাদেরকে ফ্লোর ছেড়ে দিব, আপনারা কথা বলবেন, আমি থাকবো, হয়তো স্যারও থাকবেন। স্লাইড দেখতে পাচ্ছেন? তো অন্য ক্লাসে আছেন, ওই জন্য আর কি আমাকে ইয়া করতে হচ্ছে। জি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, স্লাইড দেখা যাচ্ছে তো না? জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এই যে আমি জাস্ট এইটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে আনছি, যে দালিলি সাক্ষ্য। দালিলি সাক্ষ্য সম্পর্কে আমরা সবাই জানি কি, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্যের সংখ্যা 62 ধারায় দিয়েছে। এবং দেখেন, মাধ্যমিক সাক্ষ্য বলতে আমরা কি বুঝি, এটা 63 ধারায় বলছে। এই যে 5টা বিষয়, এগুলা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য, তাই না? দেখেন, এখানে একটা মজার প্রশ্ন হইতে পারে। 63-5, যে ব্যক্তি নিজে দলিলটি দেখেছে, সে ব্যক্তির মৌখিক বিবরণী মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তাহলে এখানে এমসিকিউ যদি জটিল করে আসে, কিভাবে আসতে পারে? আমরা কি জানি, মৌখিক বিবৃতি ডিরেক্ট হবে, কিন্তু আমরা মাধ্যমিক সাক্ষ্যের মধ্যে একটা মৌখিক বিবরণ পেয়েছি। তাহলে দলিলের বিষয়ে মৌখিক বিবৃতি কি ধরনের সাক্ষ্য? বা যে ব্যক্তি দলিলটি দেখেছেন, তার মৌখিক বিবৃতি কি ধরনের সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য। দেখেন অপশনগুলা কি, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য। আমরা যেন ওই সময়ে কি দ্বিধান্বিত হয়ে না যায়, এটা যে মাধ্যমিক সাক্ষ্য। যে ব্যক্তি দলিলটি দেখেছেন, সেই দলিলের বিষয়ে উক্ত ব্যক্তির মৌখিক বিবরণী মাধ্যমিক সাক্ষ্য। এটা সাক্ষ্য আইনের 63 ধারার 5-এ বলা হয়েছে। ঠিক আছে, আপনাদের আসলে প্রশ্ন কঠিন করে কোথা থেকে আসে? প্রশ্ন কঠিন করে আসে সেকশনের ভিতর থেকে। তো জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে। খুব সিমিলার, দেখেন মৌখিক সাক্ষ্যের কথা বলতেছে, আমার মনে হবে 60 ধারা, কিন্তু আসলে না, এটা তো হচ্ছে মাধ্যমিক সাক্ষ্যের কথা বলতেছে। খুব সিমিলার জিনিস, কিন্তু একটু টেকনিক্যালি বলতেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। 65 ধারায় কি বলতেছে, এই যে 7টা ক্ষেত্র,
এই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করবেন। হ্যাঁ, কিন্তু আমরা আসেন সংশোধনীতে বললাম না আপনারা সংশোধনী পড়বেন, কেন বললাম পড়বেন? দেখেন 65 ক এবং 65 খ, এই যে 65 কতে বলতেছে যে ডিজিটাল রেকর্ড সংক্রান্ত ব্যাপারগুলা, এগুলা আমরা কিভাবে ব্যবহার করব। 65 কতে বলতেছে যে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেই সংক্রান্ত বিধান 65 খতে উল্লেখ করা আছে। 65 খ আপনাদের এত ডিটেইল পড়া লাগবে না। 65 খ আপনাদের একটু আমি মুখে বলে দেই যে ডিজিটাল রেকর্ড আসলে কোনগুলা। ধরেন একটা কম্পিউটারে অনেক জিনিস ইম্পোর্ট করা থাকতে পারে। হ্যাঁ, আপনার মোবাইলে কত কিছু ইম্পোর্ট করা আছে। ডিজিটাল রেকর্ডে যা ইম্পোর্ট করা আছে এগুলাকে আমরা কি বলি জানেন? এগুলা না প্রাথমিক সাক্ষ্য না মাধ্যমিক সাক্ষ্য, এগুলা সব সময় মূল সাক্ষ্য, এগুলি সব সময় মূল সাক্ষ্য। তাহলে ডিজিটাল রেকর্ডে যে জিনিসগুলা ইম্পোর্ট থাকে, যে জিনিসগুলা আউটপুট হিসেবে আপনি কাগজে প্রিন্ট করেন, এগুলা কি ধরনের সাক্ষ্য? এগুলা মূল সাক্ষ্য। কেন? এই যে দেখেন, কম্পিউটার সংশ্লিষ্ট এই তথ্যগুলো মূল দলিল ছাড়াই যে কোনো কার্যধারায় মূল সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আপনার কম্পিউটারে একটা ফাইল আছে, এই ফাইলটা আপনি কোর্টের কাছে কিভাবে উপস্থাপন করবেন? কম্পিউটার সহ তো অবশ্যই উপস্থাপন করবেন না, কারণ কোর্ট তো কি একটা জিনিস মূল সাক্ষ্য বা প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ চায়, তাই না? আমরা 61 ধারায় দেখেছি। 64 ধারায় কি বলতেছে? ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে কোনো বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করে। তার মানে কোর্ট সবসময় মূল সাক্ষ্য পছন্দ করে। তাহলে একটা কম্পিউটারে একটা ডকুমেন্ট আছে, আপনি কি কম্পিউটার সহ ডকুমেন্টটা কি করতে পারবেন? কোর্টের কাছে নিতে পারবেন? পারবেন না। এই ডকুমেন্ট আপনি পেন ড্রাইভে করে নেন, এটা মূল সাক্ষ্য। এই ডকুমেন্ট আপনি হার্ড কপি করে নেন, এটা মূল সাক্ষ্য। কম্পিউটার সংশ্লিষ্ট তথ্যসমূহ যেগুলা দলিল আকারে নাই, বাইরে দলিল আকারে পাওয়া যাবে না, মূল দলিল হবে না, সেগুলা সবসময় মূল সাক্ষ্য। তাহলে ডিজিটাল রেকর্ড কি ধরনের সাক্ষ্য? এমসিকিউ যদি আসে, মূল সাক্ষ্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত জানার ব্যাপার 65 এবং 65 এর খ। আল্লাহ রহমতে আপনাদেরকে যতটুকু ওভারভিউ দিয়েছি এর বাইরে মানে এই মুহূর্তে পড়ার কিছু নাই। আপনারা এই জিনিসগুলা সংশোধনীগুলা একটু একটু টাচ করে যাবেন, বাকিটা আল্লাহ ভরসা। আমাদের ক্লাস মানে পড়া শেষ না, আমার স্লাইড দেখানো শেষ, আমার আপনাদের সাথে কথা বলা শেষ। এতক্ষণ একতরফা কথা বলছি, এখন হচ্ছে আমি আশা করব যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি শুনতে পাই যেন। ওনাদেরকে কথা বলার সুযোগ দেন, এখন পড়ানো শেষ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ।